সরকার গঠনের শুরু থেকেই একের পর এক যেসব বিতর্কিত কর্মকাণ্ড। নতুন বিএনপি সরকারের অস্বাভাবিক কর্মকাণ্ডে হতবাক হয়েছে মানুষ একেবারে শুরু থেকেই। আসা যাক সরকার গঠনের প্রথম দিনের ঘটনাবলিতে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিএনপি, কিন্তু দেখা গেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একেবারে খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আসন পাতা হয়েছে। প্রখর রোদের মধ্যে দুপুর থেকে লোকজন বসে থেকে ঘেমে উঠেছিল। পানির তৃষ্ণা মেটাতে হাতের কাছে পানি পর্যন্ত পাওয়া যায়নি। শপথ অনুষ্ঠানে উপস্থিত দেশি বিদেশি মেহমান, বিশেষ করে নারী এবং বয়স্কদের উপর অনেক ধকল গেছে এদিন। এই শপথ অনুষ্ঠানের আয়োজক ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, যিনি অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর বিএনপি মাইনাস এবং জামায়াতকে ক্ষমতায় আসার মিশনে নিরলসভাবে কাজ করে গেছেন। বিতর্ক এবং হতাশা তৈরি হয়েছে বলা যায় সরকার গঠনের আগের দিন থেকেই, যখন মন্ত্রিপরিষদ সচিব পদে নাসিমুল গনিকে নিয়োগ দেওয়া হয়। যদিও নিয়োগটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাত দিয়ে হয়েছে, কিন্তু এতে বিএনপির সায় আছে বলে ধরে নেওয়া হয়েছে। কারণ তখন পর্যন্ত শপথ না নিলেও বিএনপি ক্ষমতায়, এটা সবাই বুঝেন। বিএনপি সরকারের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ডক্টর নাসিমুল গনিকে কেউই মেনে নিতে পারছিলেন না। বাংলাদেশ সচিবালয় সহ বিভিন্ন মহলে এ নিয়োগ ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল। সরকারের তরফ থেকে জানানো হয়, নাসিমুল গনির এ নিয়োগ সাময়িক সময়ের জন্য। সরকার গঠনের পর নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ হবে। সরকার গঠন এবং মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়েও অস্বাভাবিক ঘটনা ঘটে। দেখা যায় ৫০ জনের মন্ত্রিসভায় ৪১ জনই নতুন মুখ, এবং এদের অধিকাংশকে সাধারণ মানুষ, এমনকি বিএনপির নেতা কর্মীরাও অনেকে চেনেন না। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যাদের পাশে পেয়েছেন, একসঙ্গে জেল জুলুম খেটেছেন, এদের অধিকাংশই বাদ পড়েছেন মন্ত্রিসভা থেকে। এরপরে মন্ত্রীদের পোর্টফোলিও নির্ধারণেও দেখা গেল আরেক তুঘলকি কাণ্ড। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী অনেকেই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যার ফল এখন পর্যন্ত ভুগতে হচ্ছে। অধিকাংশ মন্ত্রণালয় কার্যক্রম অচলাবস্থা তৈরি হয়েছে। অভিজ্ঞ মহল বলছেন, ক্ষণস্থায়ী অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত এভাবে পোর্টফোলিও নির্ধারণের নজির অতীতে নেই। সরকার গঠনের দিন অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি রাতে ঘটল প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা নিয়োগ নিয়ে আরেক লঙ্কাকাণ্ড। যুগ্ম সচিব মিয়া মুহাম্মদ আশরাফ রেজা ফরিদি, যিনি অন্তর্বর্তী সরকারের আমলে মাইনাস বিএনপি সিন্ডিকেটে অন্যতম ভূমিকা রেখেছেন, তাকে দেখা গেল এদিন শপথ অনুষ্ঠানের পরে জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে অবস্থান নিতে। এদিকে গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা খোঁজ খবর নিতে শুরু করলেন, কারণ বিতর্কিত এই ফরিদিকে প্রধানমন্ত্রীর পিএস পদে নিয়োগের জোর তদবির চলছে। গোয়েন্দাদের অনুসন্ধানে ফরিদির সম্পর্কে গুপ্ত এবং অতীত কর্মকাণ্ডের নেতিবাচক তথ্য বেরিয়ে এলো। সেই অনুযায়ী প্রতিবেদনও দেওয়া হলো, কিন্তু তারপরও ফরিদি পিএস পদে নিয়োগ পেলেন সবাইকে অবাক করে দিয়ে। শুধু গোয়েন্দা তথ্যই নয়, অতীত কর্মকাণ্ডের জন্য এই ফরিদি প্রশাসনে ইতোমধ্যে কুখ্যাত হিসেবে পরিচিতি পেয়েছেন। অথচ সেই ফরিদি এখন এই বিএনপি সরকারের সর্বেসর্বা। শুধু তিনি নিজেই নন, ওই রাতেই নিজের আরো কয়েকজন অনুসারীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়নের ব্যবস্থা করেছেন। আর ওই দিনেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেলেন অন্তর্বর্তী সরকারের গত ১.৫ বছরের চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে পরিচিত পাওয়া বহুল আলোচিত সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। সরকারের প্রথম দিনের এই নিয়োগগুলো নিয়ে এখন পর্যন্ত ব্যাপক অস্বস্তি রয়েছে। এখনকার সরকার ও প্রশাসনের বিশৃঙ্খলার মূল কারণ এরাই। অবশ্য এর সঙ্গে আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, যার মধ্যে একজন প্রতিমন্ত্রীও আছেন। এলজিইডির প্রধান প্রকৌশলী নিয়োগের ইস্যুতে এই চক্রটির অপকর্ম হাতে নাতে ধরাও পড়েছে ইতিমধ্যে। তারপরও তাদের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা নেওয়া হয়নি বা নেওয়া যায়নি। এই চক্রটির সর্বশেষ অপকর্ম হলো সচিব জাকারিয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য পদ থেকে নৌ পরিবহনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ। জাকারিয়া সম্পর্কে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কি ধরনের মন্তব্য আছে আমার জানা নেই, তবে তিনি এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তো দূরের কথা, আদৌ সচিব হওয়ার যোগ্য কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে খোদ তার সহকর্মীদেরই। জাকারিয়ার অতীত কর্মকাণ্ড নিয়ে গত ২৭ মার্চ একটি জাতীয় দৈনিক প্রতিষ্ঠান অকার্যকর করা সেই জাকারিয়া পেলেন পদোন্নতি শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শুধু এই প্রতিবেদনই নয়, জাকারিয়ার অতীত কর্মকাণ্ড ভালোভাবে খোঁজা হলেও আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ইতিপূর্বে সিলেটে স্থানীয় সরকার উপপরিচালক পদে থাকাকালে তথ্য খুঁজে দেখা যেতে পারে তিনি কি ধরনের
বঙ্গবন্ধু প্রেমিক ছিলেন এর প্রমাণ রয়েছে তাতে। জাকারিয়া কিভাবে সচিব পদে নিয়োগ পেলেন এবং কয়েকদিনের মাথায় এখন কেন আবার তাকে পরিকল্পনা কমিশন থেকে নৌ পরিবহনে আনা হলো, এ সম্পর্ক খুঁজতে গিয়ে পাওয়া গেল ভয়াবহ রকমের তথ্য। অভিযোগ রয়েছে এই পদ নাকি বিশাল অঙ্কের টাকায় কিনে নিয়েছে একটি মাফিয়া গোষ্ঠী। জাকারিয়াকে এই পদায়নে তারা অর্থ বিনিয়োগ করেছে। তাকে কেনা হয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জন্য, সেখানেও পদায়ন হয়েছিল। অর্থমন্ত্রী গ্রহণ না করায় তাৎক্ষণিকভাবে সরিয়ে সাময়িক সময়ের জন্য পরিকল্পনা কমিশনে রাখা হয়। মাফিয়া গোষ্ঠীর চাহিদা মতো এখন তাকে নৌ পরিবহনে দেওয়া হলো। স্বাভাবিক রীতিতে এ সরকারের আমলে জাকারিয়া অন্তত সচিব হতে পারতেন না। সচিব হতে পেরেছেন, এতেই তিনি খুশি। জাকারিয়া নিজের জন্য এখন আর কিছুই প্রয়োজন নেই। মাফিয়ারা যেভাবে চাইবে সেভাবেই সবকিছু করবেন। নৌ পরিবহন একটা গুরুত্বপূর্ণ খাত। আওয়ামী লীগ আমলে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এ খাত থেকে। একই লুটেরা গোষ্ঠী বিএনপি সরকারের আলোচিত এই সিন্ডিকেটের মধ্যেও ঢুকে পড়েছে। এতে একদিকে আওয়ামী লীগের লুটপাটের খতিয়ান ধামাচাপা পড়ে যাওয়া এবং পাশাপাশি নতুন লুটপাটের আশঙ্কাও তৈরি হয়েছে।